সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সিকান্দার রেমান। নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে। প্রার্থীরা চষে বেড়াচ্ছেন মাঠে, ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। আজ আমরা এসব প্রতিশ্রুতি এবং বাস্তবতা নিয়ে কথা বলবো। দুজন বিশেষজ্ঞ অতিথি আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আমরা পরিচয় করিয়ে দিচ্ছি। আমার বাদিকে রয়েছেন মুনিরা খান, প্রেসিডেন্ট ফেমা। এরপর রয়েছেন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ, প্রেসিডেন্ট হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। একই সঙ্গে আমাদের সঙ্গে অতিথিদের আসনে রয়েছেন দর্শক হিসেবে নতুন প্রজন্মের ভোটার এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমরা শুরু করতে যাচ্ছি অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আপনাকে দিয়ে। নির্বাচনের তো অল্প কয়েকদিন বাকি, বহুল প্রত্যাশিত নির্বাচন, সেই নির্বাচনের পরিবেশ আপনি কেমন দেখছেন? ধন্যবাদ আপনাকে। দেখুন, যে কোনো নির্বাচনের পরিবেশটা কিন্তু আমাদের কাছে প্রত্যাশিত যেটা থাকা উচিত সেটা হলো একটা সুষ্ঠু পরিবেশ থাকা। অর্থাৎ সুষ্ঠু পরিবেশ না থাকলে নির্বাচন কিন্তু প্রভাবিত হয় এবং সঠিকভাবে রেজাল্ট আসে না। সেদিক থেকে আমাদের প্রত্যাশা অনুযায়ী যদি আমরা মাঠের চিন্তাভাবনা করি, সেক্ষেত্রে আমরা দেখব যে নির্বাচন, যদিও এটাকে আমরা সার্বজনীন নির্বাচন বলতে পারবো না, কারণ ওই যে নির্বাচনে কিন্তু সব দল অংশগ্রহণ করছে না। তারপরে যারা অংশগ্রহণ করছে তাদের মধ্যেও তারা একই প্রিন্টের হলেও তারা 5ই আগস্টের পরিবর্তনের সময় একইভাবে কাজ করেছেন, একইভাবে সরকারের সমর্থক। কিন্তু নির্বাচনের ফিল্ডে বেশ কিছু প্রার্থীদের মধ্যে আমরা যে তর্ক বিতর্ক এবং যে উত্তেজনা দেখছি, তাতে এখন পর্যন্ত মনে হচ্ছে যে ভবিষ্যতে যে কোনো সময় একটা পরিস্থিতি হয়তো খারাপের দিকে যেতে পারে। কেন এখন পর্যন্ত আমরা তর্কযুদ্ধ দেখছি, কিন্তু যখন নির্বাচনটা ঠিক কাছাকাছি আসবে, যখন ভোট একেবারে সংগ্রহের একদম সর্বোচ্চ জায়গায় চলে যাবে, সেদিন কি হবে এই পরিস্থিতি আমরা এখনও বলতে পারি না। কেন আমাদের অভিজ্ঞতা আছে প্রত্যেকটা নির্বাচনই বাংলাদেশের গ্রাম অঞ্চলের সব জায়গায় নির্বাচনে যারা দাঁড়ায় তাদের সবেরই লক্ষ্য থাকে নির্বাচনে একটা জনগণের মতামতের উপরে ডিপেন্ডেন্সি, এটি আসলে তাদের মতামত থাকে না। তাদের সবারই মতামত এবং উদ্দেশ্য থাকে নির্বাচনে সে জিতবে। এই ধরনের একটা মানসিকতা আমাদের দেশের কালচারে সমস্ত প্রার্থীর মধ্যে থাকে এবং এই কারণে যে কোনো উপায় তারা চেষ্টা করে যে নির্বাচনের ফলাফলটা তার কাছে নিয়ে আসার জন্য। এবং এই জন্য অনেক সময় তারা আইনি বেআইনি বিভিন্নভাবে ম্যানুভারিং করার চেষ্টা করে এবং বেআইনি কর্মকাণ্ডের সঙ্গে তারা জড়িয়ে পড়ে। তবে এটা ডিপেন্ড করে নির্বাচন কমিশন যদি নিরপেক্ষভাবে, স্বচ্ছভাবে এবং দৃঢ়তার সঙ্গে মেরুদণ্ড সোজা করে যদি তারা তাদের যে আরটিও বিধিবিধান আছে, নির্বাচন কমিশনের যে আইন কানুন আছে এবং নির্বাচনের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে, তারা যদি সঠিকভাবে তাদের সমস্ত লিগ্যাল যে টুলসগুলো আছে সেগুলো যদি নিরপেক্ষভাবে ব্যবহার করে, তাহলে আমার মনে হয় এই যার মধ্যে, যার মনের মধ্যে যত কিছুই থাকুক না কেন, কোনো কিছু প্রকাশ্যে এসে নির্বাচনকে ওইভাবে একটা খারাপ নির্বাচনের দিকে ঠেলে দিতে পারবে না। জি, একই প্রশ্ন মনে রাখেন আপনার কাছে। সার্বজনীন নির্বাচন হওয়া নিয়ে প্রশ্ন করছেন মঞ্জিল মোর্শেদ, আপনার কি বক্তব্য? নির্বাচন কি সার্বজনীন হচ্ছে না? আর এই যে একটা খারাপ পরিস্থিতি হওয়ার শঙ্কার কথা বলা হচ্ছে, এটি কি বাস্তবতা? ধন্যবাদ। আমি যেটা মনে করি যে বাংলাদেশে অনেক দিন পরে প্রত্যাশিত একটা নির্বাচন হতে যাচ্ছে, যেখানে আমাদের দেশে সমস্ত স্টেক হোল্ডার, যারা আমরা, তারপরে দেশের যারা ভোটার, তারা ছাড়াও যারা ভোটার নয় তারাও কিন্তু চাচ্ছে একটা নির্বাচন, অবাধ নির্বাচন, যেখানে আমরা অনেক দিন ভোটাররা ভোট দিতে পারিনি, ইচ্ছা মতো ভোট দিতে পারিনি, জনগণের দ্বারা একটা নির্বাচিত সরকারও আমরা পাইনি। তো আমি মনে করি যে এই ব্যাপারে সমস্ত দেশ আশা করে আছে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন এবার সবার জন্য গ্রহণযোগ্য একটা নির্বাচন হবে। আমি আইনের ব্যাপার আমি ঠিক বলতে পারবো না, উনি বলতে পারবেন। কিন্তু আমি যেটা মনে করি যে প্রচুর সুযোগ দেওয়া হয়েছে সবাইকেই নির্বাচনে আসার জন্য। অনেক নতুন পলিটিক্যাল পার্টি রেজিস্টার হয়েছে, অনেকে আগে যারা পলিটিক্যাল পার্টি ছিল তারাও এসে এখানে নির্বাচন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আর যারা আইনের বাধায় যদি কেউ নির্বাচন না করতে পারে, সেখানে আমি বলবো না যে সার্বজনীন না, সুযোগ কিন্তু সবাই পেয়েছে। শুধু দু একটা যদি আইনের বাধায় না করতে পারে আমি সার্বজনীন বলবো না, আমি এটা বলবো দেশে একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হতে যাচ্ছে। এখানে স্টেক হোল্ডার কারা? এখানে স্টেক হোল্ডার হচ্ছে নির্বাচন কমিশন, এখানে স্টেক হোল্ডার যে সরকারের আন্ডারে আমরা নির্বাচন করছি, এখানে স্টেক হোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলি এবং এখানে স্টেক হোল্ডার হচ্ছে আপনাদের মতন সব ভোটার।
নতুন ভোটার অনেক আছে, 18 বছর পরে যারা এই প্রথম ভোট দেবে তাদের মনে আমি মনে করি বিরাট আশা যে আমরা এবার যে ভোট দিব এবং এই দেশের শাসনভার যারা গ্রহণ করবে আমার নির্বাচিত প্রতিনিধি তারা। এই বলে আমাদের অধিকার যে আমরা অর্জন করে একটা দেশ পরিচালনায় আমরা অংশগ্রহণ করছি, সেটা তাদের কাছে একটা বিরাট আনন্দ এবং সাফল্য, দুইটা আমি বলতে পারি। এবং এইটা রক্ষা করার দায়িত্ব কি আমাদের সবার। আমরা যদি বলি যে না, শুধু নির্বাচন কমিশন একটা ভালো নির্বাচন দিয়ে দেবে, আমরা যদি বলি রাজনৈতিক দলগুলি একটা ভালো নির্বাচন দিয়ে দেবে, আমরা যদি বলি যে অফিসাররা যারা নির্বাচন করবেন, পরিচালনা করবেন, তারা একটা ভালো নির্বাচন দিয়ে দেবে, তা নয়। কিন্তু এখানে সবার সহযোগিতা থাকতে হবে, সবার পজিটিভ অ্যাটিটিউড থাকতে হবে। এই নির্বাচনকে আমরা যেমন করে সুষ্ঠু অবাধ করব, সবার জন্য গ্রহণযোগ্য করব। আমি মনে করি একটা কথা, যে আমরা যদি সবাই যদি মাথার মধ্যে শুধু এটাই ঢুকিয়ে দিই, এই নির্বাচন আমাদের করতেই হবে, উই হ্যাভ টু নার্চার দ্য কালচার অফ ইলেকশন। এইটা যদি আমরা কালচার করি, প্রতি বছর 5 বছর পর পর যদি আমাদের ভালো নির্বাচন হয়, দেশ গণতন্ত্রের দিকে ফিরে আসবে, এই আশা আমি করছি। আমরা সবাই রাস্তায় উঠে গেছি, কিন্তু আমাদের পেছন ফেরার জায়গা নেই। আমরা কিন্তু সমানের সামনের দিকে করছি, সামনের দিকের থেকে আমরা আর পেছনে যেতে পারবো না। জি, আমরা আপনার তরুণদের কথা বলছিলেন, নতুন ভোটারদের কথা বলছিলেন, আমাদের সামনে আছেন নতুন ভোটার অনেকে। আমরা প্রশ্ন করি, আপনার নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি বাবলি আকন। আমার প্রশ্নটা হচ্ছে, নির্বাচনী হলফনামায় অনেক সময় আমরা দেখি প্রার্থীরা হচ্ছে তাদের তথ্য গোপন করে থাকে। যদি প্রার্থীরা তথ্য গোপন করে থাকে এবং পরবর্তীতে সেটা প্রকাশ পায়, তাহলে আমাদের আইনে আসলে কি বলা আছে এই প্রেক্ষিতে, সে সম্পর্কে একটু জানতে চাচ্ছি। দেখুন, আমাদের পিপলস রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট যেটা আছে, আপনিও যেটাকে বলে, সেইখানে আপনার এই বিধানটা আগে ছিল না, হলফনামা দেওয়া। একটা জনস্বার্থে একটা রিপিটিশন হয়েছিল হাইকোর্টে, যে নির্বাচনে যারা দাঁড়ায় তার মধ্যে অনেকেই মিথ্যা তথ্য দেয়, যার ফলে মানুষ তাকে জাজ করতে পারে না যে কেমন লোক। এই জন্যই কোর্টের নির্দেশে কিন্তু 9 দফা নির্দেশনা এসেছিল যে এগুলো হলফনামা আকারে দিতে হবে, এবং সেখানে তার মামলা আছে কিনা, ঋণ আছে কিনা, এগুলো দেওয়ার জন্য। এটার অর্থ হলো যে এট এ গ্লান্স মানুষ দেখতে পারবে যে তার প্র্যাকটিক্যাল, তার সামাজিক অবস্থানটা কী। এখন এখানে যেটা বাংলাদেশের মানুষ যেটা করে, সবাই সাধারণত করে, সেটা হলো এই হলফনামাটা দেওয়ার সময় অনেকেই মিথ্যা তথ্য দেয়, এবং এগুলো নিয়ে এবারের আরপিওতে একটু পরিবর্তন অন্যরকম এসেছে। কিন্তু এর আগে যখন ছিল, সেখানেও আমরা আদালতে এগুলো নিয়ে মামলা হয়েছে। সেখানে কিন্তু ওই আরপিওতে ভুল তথ্য দেওয়ার জন্য, তার প্রার্থিতা বাতিল করার জন্য মামলা হয়েছে। এবং সেই মামলাগুলো যেটা হতো, সেটা হলো যে মামলা হাইকোর্টে হতো, আলটিমেটলি ওই সংসদের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে রায় হতো, অর্থাৎ রায় আর তখন হতো না, এটা ইনফ্যাকশন হয়ে যেত। এই জন্য আমরা চূড়ান্তভাবে কোনো রায় তেমন পাই নাই। কিন্তু বর্তমান আরপিওতে ওই বিধানটা এসেছে, সেটা হলো আরপিওতে যদি কোনো আরপিও অনুসারে যে হলফনামাটা দিতে হবে, সেখানে যদি আপনি কোনো মিথ্যা তথ্য দেন, তাহলে ওই মিথ্যা তথ্য দেওয়ার কারণে নির্বাচনের সময়ের আগে যদি এটা ডিটেক্টেড হয়, তাহলে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যারা আছেন আপনার প্রার্থীরা ইভেন আপনি যদি নির্বাচিত হয়ে সংসদে বসেও যান, তারপরেও যদি এইটা বেরোয় যায় যে আপনি মিথ্যা তথ্য দিয়েছেন হলফনামায়, তাহলে আপনার ওই যে সংসদ সদস্যপদ আপনি অর্জন করেছেন, সেটাকেও বাতিল করার ক্ষমতা আইনে দেওয়া হয়। জি, আমরা আরও একটু প্রশ্ন দিতে যাচ্ছি। ওই যে একবারে শেষ সারিতে আমরা একজন আলেমকে দেখতে পাচ্ছি, তার কাছ থেকে আমরা একটু শুনতে যাচ্ছি প্রশ্ন। আপনি মুনিরা খানকে প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। প্রথমেই আমি বাংলা ভিশন পরিবারকে ধন্যবাদ দিচ্ছি রুট টু ভোট এমন একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। আমার প্রশ্ন হচ্ছে যে অতীতেও আমরা দেখেছি এবং বর্তমানেও দেখছি যে নির্বাচনকে সামনে রেখে প্রায় সিংহভাগ ক্যান্ডিডেট আপনার ধর্মীয় পোশাক পরিচ্ছদ, ধর্মীয় ভাবাবেগটা কাজে লাগায়। এটা আসলে কতটা নৈতিক? জি, ধর্মীয় বিষয়টি নির্বাচনে ব্যবহারের কথা তিনি প্রশ্ন করেছেন। প্রায় সব প্রার্থী ধর্মীয়টাকে বিষয়টাকে সামনে নিয়ে আসতে। আপনি যে প্রশ্ন করেছেন, আমি আপনার সঙ্গে, আপনি যদি পজিটিভ হন যে উচিতটা, আমি তো আপনার সঙ্গে একেবারে একমত। আমরা একটা নাগরিক, আমরা দেশে এই ভোটটা কেন করতে যাচ্ছি? আমার পছন্দ বলতে আমি তরুণ যদি বলবো তারা দেশ শাসন করবে, আমি ক্ষমতায় যাওয়ার কথা কখন বলি? আমি বলি আমরা আমাদের প্রতিনিধি দিয়ে দেশকে পরিচালনা করতে চাই। সেখানে আমি কি ধর্মের সেটা কোনো ম্যাটারই করে না। প্রত্যেকে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী এখানে প্রত্যেকে দেশের নাগরিক, প্রত্যেকের সমান অধিকার আছে।
সেখানে আমরা কখনো ধর্মের কথা যদি উঠাই, আমি মনে করি যে যে ধর্মের কথা উঠায় সে নিজেকেই ছোট করে ফেলে। আমাদের ধর্মেও নাই যে অন্য ধর্মের মানুষকে আমরা কোনো রকম অন্যভাবে দেখব। আমরা সবাই মানুষ, আমরা সবাই সমান, সবাই বাংলাদেশের নাগরিক। তা আমি আপনার কথা আপনাকে বলছি, আশ্বস্ত করতে চাই যে এইটা মানুষের মনে, যারা ধর্ম নিয়ে কথা বলছে, মানুষের মনে খুব রেখাপাত করবে না। কারণ আমাদের দেশের মানুষরা কিন্তু উদার মনের মানুষ। আমি মনে করি আমি নিজে দেখেছি, আমার বহু বয়স, আমি দেখেছি যে আমরা সত্যি মেন্টালি আমরা খুব সহ্য শক্তি আমাদের, আমরা কিন্তু সবাইকে ভালোবাসি, সবাইকে গ্রহণ করতে পারি। ইসলামের এইটাই সবচেয়ে বড় শিক্ষা। জি, ইসলাম সব ধর্মকে সমানভাবে গ্রহণ করতে পারে, যার যার ধর্ম তার কাছে। তো আমি মনে করি যারা এটা করবে, আপনারা তাদেরকে প্রথমেই ছেড়ে দেবেন যে না, এদের আমরা রিপ্রেজেন্টেটিভ করবো না। জি, আপনি দাঁড়িয়ে নাম বলে প্রশ্ন করুন। জি, আমার নাম মোহাম্মদ সানি, আমি একজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। আমার প্রশ্নটা হচ্ছে, আমার নির্বাচনী ইশতেহারে অনেক প্রার্থীরা যে ইশতেহারগুলো দিয়ে থাকেন, নির্বাচিত হওয়ার পর যদি সেগুলো বাস্তবায়ন না করে, রাষ্ট্র তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কোনো বিধান থাকা উচিত কিনা? দারুণ প্রশ্ন, মঞ্জুর মোর্শেদ। জি, দেখুন ইশতেহার, রাজনৈতিক ইশতেহারে যখন একটা দল ক্ষমতায় যাওয়ার আগে, তখন তারা জনগণের কাছে তাদের ম্যানিফেস্টো বলে যে আমরা ক্ষমতায় গেলে এইটা করব। এটা হলো তার একটা ডিক্লারেশন। কিন্তু এই ডিক্লারেশন যদি সে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে দায়িত্ব পালন না করে, এবং সেটা যদি সে না করে, সেখানে রাষ্ট্র তাকে কোনোগত আইনগত বাধ্য কিছু করতে পারে না, কেন ওইটা একটা ল না, এটা হলো একজনের একটা ডিক্লারেশন। তবে এটার একটা প্রতিকার আছে। প্রতিকার হলো, আপনি যে ভোটটা দিয়েছেন তাকে, যে তুমি বলছিলে রাষ্ট্র ক্ষমতায় গিয়ে এইটা করবা, তুমি এটা করো নাই, নেক্সট ইলেকশনে আপনি তাকে জাজ করার ক্ষমতাটা আপনি পাবেন, আপনি তাকে রিজেক্ট করতে পারবেন যে তোমাকে আমি এর ভোট দেব না। এই জনগণের যে মূল ক্ষমতা, এই যে বলে না যে জনগণ হলো সকল ক্ষমতার মূল উৎস, এটি হলো নির্বাচনের মাধ্যমে প্রমাণিত হয়। অর্থাৎ নেক্সট পার্লামেন্টেই আপনি এই সুযোগটা পাবেন যে তাকে, সে যেহেতু তার ম্যানিফেস্টো অনুযায়ী কাজ করে নাই, আপনি তাকে ভোট দেবেন না, তার মাধ্যমেই সে পরাজিত হয়ে যাবে। আলোচনায় ছিলাম নির্বাচনের নানা ধরনের নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত ঘটনা ঘটছে সে বিষয়ে প্রশ্ন আসছে। নতুন প্রজন্মের পক্ষ থেকে বেশ কিছু প্রশ্ন এসেছে। আমরা আরও কিছু প্রশ্ন নিয়ে অতিথিদের কাছে ফিরবো। আমরা জানতে চাই, আপনার নাম বলে প্রশ্নটা করুন। আমার প্রশ্ন স্যারের কাছে, স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত 17 বার আমাদের সংবিধান পরিবর্তন করা হয়েছে। বেশিরভাগ সংবিধান সংশোধনীতে আমরা দেখতে পেয়েছি নির্বাচিত সরকার তাদের ক্ষমতাকে কুক্ষিগত করে রাখার জন্য তাদের ইচ্ছামতো সংবিধান সংশোধন করেছিল। তো সংবিধান সংশোধন করার প্রক্রিয়াটা কি একটু কঠোর হওয়া উচিত কিনা? জি, আর কেউ প্রশ্ন করবে কিনা? আমরা একবারে প্রশ্নগুলি নিয়ে নিই। আসসালামু আলাইকুম, আমার নাম ইউসুফ, এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই প্রথমবারে আমি ভোটার হয়েছি, তো আমি অনেক এক্সাইটেড এবার ভোটের জন্য। কিন্তু আমি একটু সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি, একটা কনফিউশনের মধ্য দিয়ে। যেমন আমি দেখছি যে অনেক রাজনৈতিক দল তাদের যারা কী করবে সেটা বলে। বিএনপি বলে তারা এটা করবে, জামাত ইসলাম বলে তারা এটা করবে। তো আমার কাছে এখন সবই ভালো লাগছে, তো এখন আমি কনফিউজ যে আমি কাকে ভোট দিব। তো আমার প্রশ্ন হচ্ছে, এমন কিছু কি ক্রাইটেরিয়া আমি কি দেখতে পারি যে এই ক্রাইটেরিয়া থাকলে আমি ইনাকে ভোট দিতে পারি, এটা ভালো হয়? এটা একটু আমাকে জানলে আমি খুবই উপকৃত হব। ধন্যবাদ। প্রশ্ন করতে চাই। আসসালামু আলাইকুম, আমি অপূর্ব চক্রবর্তী। আমার প্রশ্নটা হচ্ছে গণভোট নিয়ে। এবার জাতীয় সংসদ নির্বাচনের একটি নতুন সংযোজন হচ্ছে গণভোট। যেহেতু আমরা নতুন ভোটার, আমরা অনেকেই জানি না যে গণভোটটা কী। এদিকে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা এই গণভোটে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে, হ্যাঁতে ভোট দেব। যেহেতু আমরা ভোট একটি গণতান্ত্রিক অধিকার, সেহেতু হ্যাঁ কিংবা নাতে ভোট দেওয়া এটা সম্পূর্ণ জনগণের ব্যাপার। আমি প্রধান উপদেষ্টার এই সিদ্ধান্তকে আপনারা কীরূপভাবে দেখছেন, এটা হচ্ছে আমার প্রশ্ন। আর কেউ প্রশ্ন করতে চায়? যে শেষ প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমি স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশে জার্নালিজম ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। আমার কোয়েশ্চেনটি হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণের পর সাংবাদিকদের 294 জন সাংবাদিকদের ওপর আক্রমণ এবং হয়রানির ঘটনা ঘটেছে। তো নতুন নির্বাচিত সরকার কি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে, নাকি আসাদুজ্জামান তুহিনের মতো আরও অনেক সাংবাদিককে আমরা হারাবো ভবিষ্যতে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা সবগুলো প্রশ্ন পেয়ে গেছি।
মনিরা খান, যেটি শেষ প্রশ্ন ছিল সাংবাদিক নির্যাতন, যে সাংবাদিক নির্যাতনের বিষয়টি এসেছে, যে এই সময় এসে যদি সাংবাদিক নির্যাতন হয় ভবিষ্যতে কি এটি অব্যাহত থাকবে কিনা, এটি শঙ্কার কথা তিনি বলেছেন, এটা বন্ধ হওয়া উচিত কিনা? এটা শুরুই তো হওয়া উচিত না, বন্ধ তো পরের কথা। একটা দেশে নাগরিকরা যারা আছেন প্রত্যেকের, আমরা ডেমোক্রেসি মানে আমরা প্রত্যেকের নিজস্ব মতামত দেওয়ার, এবং মতামত সেটা সবাই শুনবে, এটা ট্রান্সপারেন্ট থাকবে, সেটাই নিয়ম। এখন সাংবাদিকরা যারা মিডিয়াতে কাজ করে তাদের কাজই হচ্ছে লোকের কাছে সংবাদ পৌঁছে দেওয়া, তাই না? তারা তো একটা ইন বিটুইন থাকে, তারা নিজের কথা বলে না। তো মিডিয়া কিন্তু ম্যাক্সিমাম সময় দেখবে অন্যের কথা, কাগজেই বলো টেলিভিশনে বলো, আমরাও যারা আছি নিজস্ব মতামত আমরা দিই, কিন্তু একটা প্রথমেই আমরা তোমাদের যেমন কথা শুনে তারপরে আমরা উত্তর দিচ্ছি, তাই তো? তুমি যারা সাংবাদিক তারাও কিন্তু সেটাই করে, তারা সব কিছু দেখে এসে তাদের মিডিয়াতে সেটা প্রচার করে। এখন সেটা কোনো রকমেই তাদের উপরে কেউ অত্যাচার করতে পারেও না, এবং এটার জন্য কিছু নিয়ম আছে, সরকারও কিছু নিয়ম করে, এটা কনস্টিটিউশনেও আছে, এটা আরপিও যে বিধিমালাতেও লেখা আছে কত দূর পর্যন্ত একটা সাংবাদিক যেতে পারে। নির্যাতনের তো এখন প্রশ্নে ওঠে না। আমি জানি না তুমি মানে কতটুকু নির্বাচন হচ্ছে কি হচ্ছে, সেটা হলে তো আমরা মিডিয়াতে বিরাট কিছু হলে তো আমরা হইচই পড়ে যেত, কারণ মিডিয়ার হাতে অনেক ক্ষমতা। তো তবে আমি এটা তোমার সঙ্গে একমত যে শুধু মিডিয়া কেন, কোনো পক্ষই এখন তার মতামত দেওয়া স্বাধীনভাবে যেন দিতে পারে, এই জন্যই এই নির্বাচন আমরা চাই। কেন আমরা নির্বাচনটা চাচ্ছি? আগে এটা হয় নাই, এখন আমরা চাই। আমরা আমাদের স্বাধীনভাবে মতামত দেওয়ার অধিকারকে সংরক্ষিত করবার জন্য একটা নতুন সরকার চাই, আমরা নতুন চাই, এটাই হচ্ছে আমাদের কথা। কাউকেই নির্যাতন করা যাবে না। মঞ্জুর মোর্শেদের কাছে দুটি প্রশ্ন, সময় খুবই সংক্ষিপ্ত। একজন শিক্ষার্থী প্রশ্ন করেছেন, গণভোটে সরকারের পক্ষ থেকে যে হায়ের প্রচারণা চালানো হচ্ছে এটা কতটা নৈতিক, আর সংবিধান যে যার মতো পরিবর্তন করছে এইটা আসলে আরও কঠোরভাবে মানে করার কোনো সুযোগ রয়েছে কিনা? ধন্যবাদ। প্রথম আমি সংবিধান নিয়ে বলি। দেখেন, সংবিধান কি? সংবিধান হলো একটা রাষ্ট্রের মূলনীতি। আমাদের এই সমাজ ব্যবস্থা 100 বছর আগে, 1000 বছর আগে বিভিন্ন জায়গায় আপনারা দেখতেন রাজারা শাসন করত, এবং সেক্ষেত্রে রাজার ফ্যামিলির যদি কেউ কোনো অপরাধ করতো তাদের কিন্তু কোনো বিচার হতো না, এবং তারা অনায়াসে সব কিছু করতে পারতো, আইনি বেআইনি সব কিছু, এবং ইচ্ছামতো বিচার হতো। সেই কারণেই কিন্তু আস্তে আস্তে সমাজ ব্যবস্থার পরিবর্তনের পরে এই অনেক বছর পরে একটা প্রক্রিয়ার মধ্যে এসছে যে না, কতগুলো আইন থাকবে রাষ্ট্রের, যে আইন অনুসারে সবাই আইনের অধীনে থাকবে, আইন সবার জন্য সমান থাকবে। এটি হলো প্র্যাকটিক্যাল অবস্থা। এবং নির্বাচন ব্যবস্থা এস্টাবলিশ হওয়ার পরে প্রত্যেকটা রাষ্ট্রে একটা সংবিধান তৈরি করা হয়েছে, এবং আমাদের দেশের সংবিধান এটা ইউনিক হলো এই কারণে যে এই সংবিধানটা আমরা এমনিতে পাইনি। এটা কিন্তু পাকিস্তানিদের সঙ্গে আমরা দীর্ঘ যুদ্ধ করে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই সংবিধান অর্জন করেছি, এবং সেই সংবিধান যখন প্রণয়ন করা হয়েছে সেইখানেই আপনি দেখবেন লেখা আছে যে এই সংবিধান ভবিষ্যতে যদি কোনো পরিবর্তন প্রয়োজন হয়, সংশোধন প্রয়োজন হয়, সংসদ সেটা করতে পারবে, কেন এটা কোনো ব্যক্তি করতে পারবে না। এখন এই সংসদের উপরে ক্ষমতা থাকার কারণে যে দল যখনই সংসদে গিয়েছে তারা তাদের সুবিধা মতো পরিবর্তনটা করেছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। তবে এই পরিবর্তনটা অনেক ক্ষেত্রে সব পরিবর্তনই যে খারাপ হয়েছে তা আমরা বলবো না। এই কারণে আপনারা জানেন যে আমরা আইনজীবীরা কিন্তু 90, 95, 2000 সালেও আন্দোলন করেছিলাম 72-এর সংবিধানে ফেরত দিতে চাই। কারণ আপনার 74-এ একদলীয় শাসন যখন হলো, বাকশাল হলো, তার পরিবারে মার্শাল ল হলো, তারপরে আবার সংবিধান পরিবর্তন হলো, সব কিছুর পরে আমরা দেখেছিলাম আইনজীবীরা যে 72-এর সংবিধানটাই বেস্ট, এই জন্য ওই আন্দোলন শুরু হয়েছিল। পরবর্তীকালে এই সরকার যখন কেয়ারটেকার সরকার আসলো, কেয়ারটেকার সরকারের বিধান বাতিল হওয়ার পরে এরপরে একটা মেসিভ পরিবর্তন হয়েছে, যে পরিবর্তনটাকে অনেকে এটাকে মনে করেনি যে এটা সঠিক হয়েছে। সেই কারণে কিন্তু একটা রাজনৈতিক ক্ষোভ ছিল, এবং ক্ষোভ থাকার কারণে আলটিমেটলি সব কিছুর পরে কিন্তু একটা পট পরিবর্তন, তাই না? পরিবর্তন কখন হয়? যখন মানুষ চায় যে না আমরা এটা চাই না, তখন পরিবর্তন হয়। পরিবর্তনটা যেভাবেই হোক 5ই আগস্টের একটা পরিবর্তন হলো। এখন পরিবর্তন হওয়ার পরে আমাদের গোড়ায় ফিরে যেতে হবে। আমরা কি একটা বাংলাদেশের সংবিধান অনুযায়ী পরিচালিত হব, নাকি আমরা ইচ্ছামতো আমাদের জোরজার মুল্লুক তার সেভাবে পরিচালিত হবে? সেটি কিন্তু সভ্য সমাজের কথা না। কাজে এখনও আমাদের দাবি থাকবে যারা রাষ্ট্রের এই পার্লামেন্টে যাবেন
তারা যেন সংবিধানটাকে এদেশের জনগণের জন্য যেটা ভালো হয়, এদেশের জনগণের মৌলিক অধিকার যাতে সংরক্ষিত থাকে, ভোটটা যাতে সঠিকভাবে হতে পারে, সেইভাবেই যেন সংবিধানটাকে তারা সংশোধন করে প্রচারিত করে। দ্বিতীয় প্রশ্ন আমি জানি, দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছেন এটা আমি ইতিমধ্যে অনেকবার মিডিয়ায় বলেছি। দেখেন, এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু আমরা বলতে পারি না যে আমি সংবিধানের বাইরে। আমার দেশে একটা সংবিধান আছে, কিন্তু এই সংবিধানে কিন্তু গণভোট বলতে কিছু নাই। কারণ গণভোট ছিল আগে, এটা বাতিল হয়ে গেছে এবং এই মুহূর্তে গণভোট নাই। অর্থাৎ গণভোট যে আয়োজন করা হয়েছে এটার একটা লিগ্যাল লেকুনা রয়ে গেছে, অর্থাৎ আইনগতভাবে একটা দুর্বলতা রয়ে গেছে। জানি না ভবিষ্যৎ পার্লামেন্ট সেটাকে রেটিফাই করতে পারবে, কিন্তু এই মুহূর্তে যেহেতু সংবিধানে নাই, কিন্তু সরকার এটাকে ঘোষণা করেছেন হ্যাঁ না ভোট, এবং হ্যাঁ না ভোটের ভিতরে অনেক রাজনৈতিক দল ঐক্যমত পোষণ করেছেন 84টার ব্যাপারে যে আমরা এইভাবে রাষ্ট্রের পরিবর্তন করব। কিন্তু তার মধ্যে অনেক রাজনৈতিক দল আবার বলেছেন আমরা এটা চাই না। কিন্তু এটি কিন্তু এখনো চূড়ান্ত হয় নাই। চূড়ান্ত না হওয়ার পরে ওই দলিলটাই কিন্তু আপনাকে 4 পয়েন্টের ভিতরে ঢুকিয়ে বলা হয়েছে আপনি হ্যাঁ বা না ভোট দেন। এখানে বড় বিতর্ক যেটা আসবে সেটা হলো আসলেই অনেকে এই ভোট দিতে পারবেন না। কারণ হলো আপনি কি সবগুলো একমত হইলেই তো আপনি হ্যাঁ ভোট দেবেন। যেমন আমি ব্যক্তিগতভাবে বলি, সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশন বাইরে নিয়ে যাওয়ার একটা বিধান হয়েছিল, হাইকোর্ট এটাকে বেআইনি ঘোষণা করে দিয়েছে 8ম সংশোধনী রায়ের মাধ্যমে। কাজে আমি এখনও চাই যে সুপ্রিম কোর্টকে ঢাকায় থাকবে কেন্দ্রীয়ভাবে, স্থায়ী বেঞ্চ। কিন্তু এই যে নতুন সংশোধনী সেখানে হ্যাঁ না ভোটের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট নাকি বরিশাল চলে যাবে, খুলনায় চলে যাবে। আমি তো এটার সঙ্গে একমত না। এখন আমি যখন ভোট দিতে যাব, আমি কি আমার মতের বিরুদ্ধে হ্যাঁ ভোট দিতে পারবো? আমাকে তো এখানে একটা বিতর্কের মধ্যে ফেলা হচ্ছে। এরকম হাজারো মানুষ এই বিতর্কের মধ্যে পড়েছে, সেটি সরকার ক্লিয়ার করে নাই। এবং সরকার বরঞ্চ নির্বাচন মানে কি, নির্বাচন হলো আপনার উপরে ছেড়ে দাও, আপনি বলেন হ্যাঁ বা না। কিন্তু সরকার এখানে নিজেই যে একটা ক্যাম্পেইন করছেন, এটাকে আমি মনে করি যে নৈতিকভাবে এটা ঠিক না করতে মানা করেন। আমি আপনাকে একটা কথা আমি জিজ্ঞেস করি যে এখানে তো বলা হয়েছে হ্যাঁও আছে নাও আছে। যারা পড়তে পারে, অ্যাটলিস্ট অনেকে পড়তে পারে না, তাদের জন্য অসুবিধা হতে পারে, কিন্তু যারা পড়তে পারে তারা কিন্তু দেখে নাটা দেওয়াও তো আমাদের অধিকার আছে। হ্যাঁ আছে না আছে, অতএব যদি বেশিরভাগ লোক বুঝে দেয় হ্যাঁ দিল, যদি বেশিরভাগ লোক বুঝে দেয় না, সেটাকেও গ্রহণ করতে হবে। গ্রহণ করতে হবে, কিন্তু আমাদের কিন্তু প্রত্যাশা, কারণ আপনি জানেন যে অনেক কিছু ভালো জিনিস এসছে, এইদিকে আমরা চাচ্ছিলাম যে এগুলো যেন পাস হয়, কিন্তু আপনি এই বিতর্ক তৈরি করে কিন্তু সেই জায়গায় একটা সন্দেহ সৃষ্টি করে দিলেন। না, আমি মনে করি যে আমাদের যে সংস্কারটা হতে যাচ্ছে, তোমরা যারা নতুন ভোটার, তোমরা তো সবাই পড়তে পারো, তাই না? তো ভালো একটা কিছুর জন্য আমরা সবাই মিলে কাজ করি না কেন? এটা তো ভালো হতে যাচ্ছে, এটা তো খারাপ হতে যাচ্ছে না। সেখানে আমরাও যদি চেষ্টা করি, তুমি আমি আমরা সবাই, যে না এখানে আমাদের হ্যাঁ ভোট দিলে আমাদের সংস্কারগুলি হবে, ভালো হবে, তাহলে ভালো হবে। যদি আমরাই আমাদের ভালো না বুঝি, আমি তো ভোটারদের উপরে দায়িত্ব দেব যে তোমরা যেটা ভালো সেটা সবাইকে বোঝাবে, হ্যাঁ এটা ভালো, এটা আমাদের করা উচিত। অসংখ্য ধন্যবাদ মনিরা খান এবং অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছিলেন এন মোহাম্মদ নিবেদিত রোড টু ভোট অনুষ্ঠান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল দেখা হবে গাজীপুরে সংসদীয় আসন নিয়ে। আগামীকাল আমরা একই অনুষ্ঠানে কথা বলবো নিশ্চয়ই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।